তো আমরা এত সময় শিখছি হচ্ছে বাবল, ইনসার্শন, সিলেকশন এবং ঘুরে ফিরে এগুলো একই কাজ করে। এটা হচ্ছে মোটামুটি সবার সাথে সবাইকে কম্পেয়ার করার চেষ্টা করে করে পোস্ট কেস এন স্কোয়ার টাইমে একটা আউটপুট আমাদেরকে দেয়। আর কোনো কাজ তারা করে না, একটু ডিফারেন্ট ওয়েতে তারা শুধু কম্পেয়ার করে। তো এরপরে আমরা মিডের আগে দুইটা শর্ট শিখবো, তার মধ্যে একটা হচ্ছে মার্জ আর একটা হচ্ছে কুইক। এই দুটো শর্ট সম্পর্কে আর কি কোনো আইডিয়া আছে? যদি কেউ কম্পিটিটিভ প্রোগ্রামিং ট্রাই করে থাকো তাহলে। স্যার প্রবলেম সলভের সময় তো শর্ট ফাংশন জাস্ট কিউ শর্ট ইউজ করো তাই তো? জি স্যার, সি তে হইলে কি আর শর্ট, আর সি প্লাস প্লাসে শর্ট শর্ট তো করলেই তো হয় স্যার। আচ্ছা, সি তে নরমাল শর্ট আর নাহলে কিউ শর্ট। ওখানে তো স্যার ওইটাই সি ফার্স্ট প্লাস প্লাস, হলো এত। স্যার সি প্লাস প্লাস এর ক্ষেত্রে মানে যে শর্ট ফাংশনটা আছে ওটা মানে বেসিক্যালি কোন শর্ট ইউজ করে? সি প্লাস প্লাস এর শর্ট ফাংশন কোনটা? কিউ শর্ট? না, আর জাস্ট শুধু শর্ট শর্ট। লেখা আছে, শুধু শর্ট শর্ট? আচ্ছা বিগিনিং তো কমা ইন্ড। আচ্ছা আচ্ছা, বুঝছি। সো এইটা আমি এই মুহূর্তে বলতে পারলাম না, আমি একটু সময় দিতে হবে। এর আন্ডারনেথ কোন শর্ট আছে এটা আমাকে দেখে বলতে হবে, ঠিক আছে? জি স্যার। স্যার সি তে তো কিউ শর্ট আছে। আচ্ছা ঠিক আছে, আমি দুটো দেখে রাখবো কোনটা কি ইউজ করে, তখন আলোচনা করবো। আমরা মেইনলি এখন যে শর্টটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে মার্জ শর্ট। এবং এই শর্টটা নর্মাল কনভেনশনাল যে সবার সাথে সবার কম্পেয়ার করে কিছু একটা বের করার ট্রাই করে তা না, এটা অন্য একটা অ্যাপ্রোচ ফলো করে। আর এইটার কোর্স কেস কমপ্লেক্সিটি আসে হচ্ছে এন লগ এন, যেটা তোমরা যদি ক্যালকুলেটরে চেক করো এন স্কয়ার থেকে ফার বেটার। সো এই জিনিসগুলো এখানে একটু কমপ্লেক্সিটি নিয়ে আবার কথা বলছে, যেহেতু এটা বেটার কমপ্লেক্সিটি দেয়। তো এখানে কমপ্লেক্সিটি কি সেই কথাগুলো আবার বলছে, তোমরা অলরেডি জানো, আমি টাইম বেশি নষ্ট করবো না। তো কমপ্লেক্সিটি হতে পারে মেইনলি হচ্ছে দা মেশিন টাইম নেসেসারি, দ্যাট মিন্স আমরা টাইম কমপ্লেক্সিটি বলে জানি একটা অ্যালগরিদম রান করতে যে সময়টা নেয়। একটা হতে পারে মেমোরি কমপ্লেক্সিটি অথবা স্পেস কমপ্লেক্সিটি। সেম ভাবে কোনো একটা প্রোগ্রাম রান করতে যে পরিমাণ এক্সট্রা মেমোরি দরকার পড়ে। আর থার্ড একটা প্যারামিটারের কথা বলছে যে আমাদের কোডিং করতে যে পরিমাণ কষ্ট হয় সেটা একটা কনসিডারেশনের বিষয়। বাট এইটা কেউ এখন আর চিন্তা করে না, মানুষ কষ্ট করে নিবে। একবার একবার তৈরি করলে পরে থেকে তো বারবার চলতে থাকবে। তো মেইনলি আমরা দেখবো হচ্ছে এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা ইমপ্রুভ করা যায় কি। এত সময় আমরা যে শর্টগুলো পড়ছি সেটা নরমালি এন স্কয়ার এই লেভেলে টাইম কমপ্লেক্সিটি দিয়ে থাকে। আমরা এখন যে শর্টগুলো দেখবো সেটা হচ্ছে কোর্স কেসে এন লগ এন টাইম কমপ্লেক্সিটি দিবে, যেটা হচ্ছে এন স্কয়ার থেকে অনেক বেটার। এই কমপ্লেক্সিটিটা দেওয়ার জন্য এখানে আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম শর্ট হচ্ছে এন স্কয়ার দেয় কিছু কিছু বাদে। আর মেমোরি রিকোয়ারমেন্ট নিয়ে আমাদের খুব একটা টেনশন নাই, কারণ মেমোরি আসলে অ্যাভেলেবেল পাওয়াই যায়। র্যাম এখন অনেক বেশি থাকে, আমাদের হার্ড ড্রাইভও বেশি থাকে, তো মেমোরি পাওয়া যায়, মেমোরি নিয়ে খুব একটা কারো টেনশন। আমরা যদি তোমাদের কম্পিউটারের প্রসেসরের ক্লক স্পিড কি হারে বাড়তেছে চেক করো, আর র্যামের পরিমাণ কি হারে বাড়তেছে চেক করো, তাহলে এই পার্থক্যটা বুঝতে পারবা। প্লাস হার্ড ড্রাইভে, তাহলে পার্থক্যটা বুঝতে পারবা যে আমাদের আসলে মেমোরিটা প্রসেসিং পাওয়ারের তুলনায় অনেক বেশি বাড়তেছে। এখান থেকে 5-7 বছর আগে আমাদের প্রসেসর যে স্পিডে চলতো, ঘুরে ফিরে এখন তার থেকে অল্প কিছু বাড়ছে। তারপরে র্যাম 5-7 বছর আগে হয়তো 1 GB চালাতাম, এখন 4, 8, 16 এরকম চলতেছে। মেমোরি চিন্তা এখন বাড়ে। এখন এই শর্টটা আসলে নতুন একটা টেকনিকে কাজ করে। টেকনিকটাকে বলা হয় হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকয়ার অ্যালগরিদম। এটা নর্মাল কনভেনশনাল সিস্টেম না। সিস্টেমটা হচ্ছে তোমার কাছে যদি বড় কোনো প্রবলেম থাকে, আমরা যদি আমাদের প্রিভিয়াস সরল অঙ্কের কথা বলি, একটা সরল অঙ্ক খাতায় করতে দিলে আমরা কি পরের লাইনে উত্তর লিখতে পারি ক্যালকুলেটর বাদ দিয়ে? না স্যার, ক্যালকুলেট করতে হয় তো কয়েক লাইন। আমরা কি করি, আমরা ওই সরল অঙ্কটা কিন্তু পার্ট পার্ট ভাগ করি। ব্র্যাকেটের পার্টটাকে আমরা আগে সলভ করি, করে ওই উত্তর ওই রেজাল্টটা লিখে রাখি। তারপর আরেকটা পার্টকে সলভ করি, ওই রেজাল্টটা লিখে রাখি। এই দুটা রেজাল্টকে যোগ করে আমরা ফাইনাল রেজাল্ট পাই। এই এরকম আসলে কিছুটা, তাই না? বেসিক আইডিয়াটা এরকমই যে কোনো একটা বড় প্রবলেম যদি আমাদের কাছে দেওয়া হয়, এই ক্ষেত্রে একটা
র্যান্ডম অ্যারে, ওই বড় প্রবলেমটাকে টোটালটা একবারে সলভ করার থেকে আমরা যদি ওইটাকে সিমিলার পার্ট বাই পার্টে ভাগ করি এবং ছোট ছোট পার্টগুলোকে আলাদাভাবে সলভ করি, আর সলভ করার পরে যদি ওই রেজাল্ট গুলাকে একত্র করি বা মার্জ করি, তাহলে আমাদের যেই পরিমাণ টাইম লাগবে পুরো প্রবলেমটাকে একবারে সলভ করতে বসলে তার থেকে বেশি টাইম লাগবে। এই প্রসেসটা মেনে আমাদের এই ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচটা আসছে। এটা অনেক জায়গায় ইউজ করা হয়, মার্জ শটে আছে, তারপরে কুইক শটে আছে। তোমরা পরে যখন আর উপরে কোর্স করবো সেখানে দেখবে আরো অনেক জায়গায় নিয়ে আসে। So, এইটা তিনটা স্টেপ। প্রথমটাকে বলা হয় হচ্ছে ডিভাইড, যার কাজ হচ্ছে টোটাল প্রবলেমটাকে সিমিলার সাব প্রবলেমে ভাগ করা। পরেরটাকে বলা হয় কনকোয়ার, কনকোয়ারের যদি বাংলা না হয় এটাকে মানে জয় করা। তো কনকোয়ারটা হচ্ছে ওই সিমিলার সাব প্রবলেম গুলাকে ইন্ডিভিজুয়ালি সলভ করে রেজাল্ট বের করা। সাপোজ তুমি 100টা নাম্বার সলভ করতে চাচ্ছ, সর্ট করতে চাচ্ছ, 100টাকে একবারে সর্ট না করে তুমি 10টা 10টা করে ভাগ করবে, এক একটা পার্টকে আলাদা আলাদা ভাবে তুমি সলভ করবে, সর্ট করবে। এইটাকে বলতেছে যে কনকোয়ার। আর একেবারে শেষ হচ্ছে কম্বাইন করা লাগে। ওই আলাদা আলাদা সলিউশন গুলাকে আমি কম্বাইন করে ফাইনাল রেজাল্ট পাবো। প্রসেসটা কিছুটা এরকম। এই একটা আমার বড় প্রবলেম, আমি দুইটা সাব প্রবলেমে ভাগ করছি। এই সাব প্রবলেম সলভ করে আমি এই রেজাল্ট পাচ্ছি, এই সাব প্রবলেম ভাগ করে সলভ করে আমি এই রেজাল্ট পাচ্ছি। এই দুইটাকে আমি মার্জ করে পাচ্ছি হচ্ছে টোটাল সলিউশন। দেখতে অনেক বড় প্রসেস হলেও আমি যদি এই প্রবলেমটাকে ডিরেক্ট সলিউশন আসার চেষ্টা করতাম, দেখা যেত এইখানে সময় এই পুরা বড় প্রসেসের চেয়ে বেশি লাগে। এইটাকেই বলা হয় হচ্ছে আমাদের ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ। এইটা আবিষ্কার হয়েছে 1945 সালে, আর আবিষ্কার করছে হচ্ছে নিউম্যান নামে এই মানুষটা। আর তার আগে রাজা বাদশারা যুদ্ধ করার সময় ইউজ করতে আর কি, সৈন্যবাহিনী একবারে না পাঠায় ভাগ ভাগ করে পাঠাচ্ছে কাজে যাওয়ার জন্য। এই প্রসেসটার আমার বেসিক প্রিন্সিপাল হচ্ছে দুইটা, একটু কনফিউজিং লাগতে পারে এই জায়গাটায়। প্রথমটা সহজ, বলতেছে সর্টিং স্মল লিস্ট ইজ ফাস্টার দ্যান সর্টিং লার্জার লিস্ট। তুমি 10টা নাম্বার সর্ট করতে তোমার যে পরিমাণ কষ্ট হবে, 30টা নাম্বার সর্ট করতে তো অবশ্যই তার থেকে বেশি পরিমাণ কষ্ট হবে। সো এটা খুব ইজি। সেকেন্ডটা বলতেছে যে কম্বাইনিং টু সর্টেড সাব লিস্ট ইজ ফাস্টার দেন আনসর্টেড লিস্ট। তোমাকে দুইটা লিস্টকে মার্জ করতে বলা হলো সর্টেড আকার। এখন প্রথম ক্ষেত্রে বলা হলো দুইটা র্যান্ডম অ্যারে আছে, এদেরকে সর্টেড আকারে মার্জ করতে হবে। আর সেকেন্ড পার্টে বলা হলো দুইটা সর্টেড লিস্ট আছে অলরেডি, এদেরকে সর্টেড আকারে মার্জ করতে হবে। তোমার কষ্ট কোনটাতে বেশি হবে? কোশ্চেনটা কি বুঝতে পারছো? আরেকবার একটু বলো। তোমার কাছে দুইটা অ্যারে আছে এ আর বি। প্রথম ক্ষেত্রে এ আনসর্টেড, বিও আনসর্টেড, এই দুটাকে মার্জ করতে হবে এমন ভাবে যেন মার্জ করা লিস্টটা সর্টেড হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ধাপ। পরে আবার সেম কাজ করতে বলা হলো, এই ক্ষেত্রে এ এবং বি দুইটা অলরেডি সর্টেড লিস্ট, এই দুইটা সর্টেড লিস্টকে তোমাকে মার্জ করতে হবে যেন রেজাল্টটা সর্টেড হয়। তাহলে তোমার কোন সময় কষ্ট কম হবে? তো দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে। কারণ কি? কারণ রেজাল্টে যে হ্যাঁ রেজাল্ট অ্যারেতে যে প্রথম নাম্বারটা আসবে সেটা আসলে কোনটা, আইদার এ এর প্রথম নাম্বারটা অথবা বি এর প্রথম নাম্বারটা। জি স্যার। কারণ দুইটা তো অলরেডি সর্টেড আছে আমি জানি। তো সবচেয়ে ছোট দুইটা আইদার এই দুটোর মধ্যে একটা। প্রথম ক্ষেত্রে এই এ আর এর যে কোনো নাম্বার আর বি আর এর যে কোনো নাম্বার আসতে পারে। তার মানে তোমার এ আর এর থেকে সবচেয়ে মিনিমাম নাম্বার বের করতে হবে, বি আর এর থেকে মিনিমাম নাম্বার বের করতে হবে, ওই দুটা মিনিমাম নাম্বারকে কম্পেয়ার করে তুমি একটা নাম্বার পাচ্ছ। এই যে দুইটা টার্ম, যে স্মলার লিস্টকে সর্ট করা সহজ আর সর্টেড লিস্টকে কম্বাইন করা সহজ, এই দুইটা টার্মের উপরে আসলে এই পুরা মার্জ সর্টটা আসছে। মার্জ সর্ট এমনি বোঝা খুব সহজ, করে চিন্তা বাদ দিই, ইভেন বাবল সর্ট থেকেও সহজ। কিভাবে? প্রথমে একটা আনসর্টেড অ্যারে আছে,
আমাদের প্রথম স্টেপ হচ্ছে কি ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচে প্রবলেমে ভাগ করে নিতে হবে। ডিভাইড করতে হবে। So, আমরা এখন এই অ্যারেটাকে ডিভাইড করব। কত সময় পর্যন্ত ডিভাইড করব? যত সময় পর্যন্ত প্রতিটা নাম্বার আলাদা আলাদা না হয়ে যায়। এখন একটা অ্যারে আছে, আমরা এটাকে তত সময় পর্যন্ত ডিভাইড করব যত সময় পর্যন্ত অ্যারেটা একটা সিঙ্গেল নাম্বারে ভাগ না হয়। সো ডিভাইড করা সহজ। স্টার্টিং অ্যাড্রেস আর এন্ডিং অ্যাড্রেস যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা মিড পয়েন্ট পাই। বাইনারি সার্চের সময় শিখছিলাম, ওই মিড পয়েন্টের বরাবর আমরা ভাগ করব। সো এই 4টা নাম্বার আসলে এই পাশে, ওই 4টা নাম্বার আসলে এই পাশে। এই পার্টটাকে আবার ভাগ করব। সো দুইটা দুইটা, এই পার্টটাকে আবার ভাগ করব, দুইটা দুইটা হলো। এই দুইটা পার্টকে আমরা আবার ভাগ করে শেষে প্রতিটা সিঙ্গেল নাম্বার পেয়ে গেলাম। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? না স্যার নো স্যার এই পর্যন্ত বুঝতে আমাদের কোনো সমস্যা নেই। এখন বল ডিভাইডের পরের পার্ট কি ছিল? কনকিউর কনকোয়ার মানে সলভ করতে হবে। এখন এই একটা নাম্বার 18, এইটাকে সর্ট কর। আমার কাছে সর্ট করা আছে, 18 নাম্বারটাকে সর্ট করবো কিভাবে? স্যার 18 সর্ট করলে তো স্যার 18ই হবে। একটা নাম্বারকে সর্ট করা যায় না, ওটা অটোমেটিক সর্টেড, তাই না? জি স্যার। এখন আমার কাজ হচ্ছে 18 একটা সর্টেড অ্যারে, 26 একটা সর্টেড অ্যারে। এই দুইটা সর্টেড অ্যারেকে আমাকে এমন ভাবে কম্বাইন করতে হবে যেন তারা সর্টেড আকারে কম্বাইন। যেমন এইখানে আমরা সব আলাদা আলাদা নাম্বার দেখতেছি। এখন আমাদের দুটাকে আমরা এমন ভাবে কম্বাইন করব যেন তারা সর্টেড আকারে কম্বাইন হয়। যেমন 18 আর 26 কম্বাইন করলে কি হবে? 18 26। 32 এবং 6 এই দুটাকে কম্বাইন করলে কত হবে? 6 আগে যাবে, 32 পরে আসবে। এইভাবে আমরা কম্বাইন করলে এই স্টেপটা পাবো। এখন এই পাশে ঠিক যতবার ডিভাইড হয়েছে স্টেপ যতগুলা, এই পাশে ঠিক ততগুলো স্টেপে কম্বাইন হবে। আমরা যদি এখানে 3বার ডিভাইড করে থাকি, এখানে টোটাল 3বার কম্বাইন হবে। এখন সেকেন্ড স্টেপে আমরা পাচ্ছি হচ্ছে 18 26 একটা অ্যারে, 6 32 আর একটা অ্যারে। এই দুইটা সর্টেড অ্যারেকে আমরা আবার সর্টেড আকারে কম্বাইন করব। কিভাবে? 18 এবং 6 কম্পেয়ার করে আমরা কত পাবো? 6 আর 8 18 এই অ্যারেটা আমরা পাবো। সেম ভাবে এই 4টা কম্পেয়ার করলে, কম্বাইন করলে আমরা এটা পাবো। এখন আমি লাস্ট হিসেবে বলে দিচ্ছি যে আসলে কিভাবে কাজটা হচ্ছে। এখন আমার কাছে ধরে নিচ্ছি যে দুইটা সর্টেড অ্যারে আছে, 4টা করে লেন্থ। এইটাকে আমাকে আবার সর্টেড আকারে মার্জ করতে হবে। সো দুইটা 4 লেন্থের অ্যারেকে আমরা যদি মার্জ করি, আমরা কত লেন্থের অ্যারে পাবো? 8 লেন্থের, কোনো সমস্যা নাই। এখন এই অ্যারে সবার আগের নাম্বারটা আসলে কত হবে? আইদার প্রথম অ্যারের প্রথম নাম্বারটা অথবা সেকেন্ড অ্যারের প্রথম নাম্বারটা। খুবই কারণ এটা সর্টেড অলরেডি, আমি জানি এই অ্যারের সবচেয়ে ছোট নাম্বার সামনে আছে, এই অ্যারের সবচেয়ে ছোট নাম্বার সামনে আছে। সো আমি জাস্ট একটা কম্পেয়ার করব, 6 এবং 1 কোনটা ছোট? অবভিয়াসলি 1। সো 1 চলে গেল। পরের বার কম্পেয়ার হবে হচ্ছে 6 এবং 9 কোনটা ছোট? 6 চলে গেল। তারপরের বার কম্পেয়ার হবে হচ্ছে 18 এবং 9, সো 9 চলে গেল। তারপরে কম্পেয়ার হবে 18 এবং 15, সো 15 চলে গেল। তারপরে এবার কম্পেয়ার হবে 18 এবং 43, 18 আসবে। 43 এর সাথে কম্পেয়ার হবে 26, সো 26 আসবে। দেখো একটা কম্পেয়ার, একটা করে নাম্বার আসতেছে। আর বাবল শটে আমরা এতগুলা কম্পেয়ারের পর একটা নাম্বার পেতাম। এইখানে আসলে কাজটা কম আসে, তার জন্য কিছু ভাঙাচোরা করা লাগতেছে। এরপরে আমরা 43 এর সাথে 32 কম্পেয়ার করব, 32 চলে যাবে, আমাদের বাকি থাকে 43 বসে যাবে। সো এই হচ্ছে আমাদের মার্জ শটের সিস্টেমটা। এখন এখানে কারোর কোনো কোশ্চেন আছে কি? স্যার এই ক্ষেত্রে টাইম বেশি লাগবে না? দেখে মনে হয় লাগবে, কিন্তু আসলে লাগে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বল। স্যার মার্চ শটে কি স্যার আলাদা আলাদা অ্যারেদের মধ্যে করতে হবে নাকি স্যার একটা অ্যারের মধ্যেই অপারেশনটা করা যায়? আচ্ছা,
একটু ট্রিক্স এখানে আছে। আমরা যে এখানে বলতেছি যে আমরা আসলে অ্যারেটাকে ভাগ করতেছি, আমি একটু পরে কোড দেখাবো, সেখানে দেখবা যে অ্যারেটাকে আমরা আসলে ফিজিক্যালি ভাগ করতেছি। আমরা জাস্ট বিভিন্ন ইন্ডেক্স বসায়ে ধরে নিচ্ছি যে এখান থেকে ভাগ হয়ে গেছে। সো পুরা ডিভাইড পার্টটা হচ্ছে সিঙ্গেল অ্যারেতেই থাকে, শুধুমাত্র আমরা বিভিন্ন ইন্ডেক্স ব্যবহার করে করে দেখাই যে এখানে এখানে ভাগ আছে। যখন কম্বাইন করা হয় তখন আমরা একটা এক্সট্রা অ্যারে ডিক্লেয়ার করে তখন কাজটা করি। অ্যাকচুয়াল যে অ্যারেটা আছে এই অ্যারেটাতেই চেঞ্জ হয়ে আবার বসে যায়। ইন্টারমিডিয়েট ভাবে মাঝে মাঝে আমাদের টুকটাক ছোট ছোট অ্যারে ডিক্লেয়ার করা লাগে। এই হলো অবস্থা। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, এরপরে আমি তোমাদেরকে কোড দেখাবো। তবে এই কোড দেখার আগে আমাদের রিকারশনের কিছু নলেজ দরকার। আমি তোমাদেরকে এখন রিকারশনের নলেজ এই মুহূর্তে দিচ্ছি না, জাস্ট এই কোডটা বুঝাই দিব। তোমাদের কাজ হবে বাসায় বসে রিকারশন জিনিসটা একটু ভালো করে পড়া। নেক্সট ক্লাসে আমি রিকারশন আবার দেখাবো, আর তোমাদের নেক্সট ক্লাস হওয়ার কথা রুটিন হিসাবে। নেক্সট ক্লাসে আমি রিকারশনটা দরকার হয় আবার দেখাবো, কার কি সমস্যা আছে দেখে তারপরে আসবো। প্রথম থেকে পুরোপুরি বলা আর কি অনেক টাইমের ব্যাপার। সো রিকারশনের কাজ আছে আমাদের এখানে কিছু একটু করতে হবে। সো মার্জ সর্টের আসলে দুইটা ফাংশনে ভাগ করা। একটা পার্টকে আমরা মার্জ সর্ট নাম দিচ্ছি, আরেকটা পার্টকে আমরা শুধুমাত্র মার্জ নাম দিচ্ছি। সো মার্জ সর্ট ফাংশনটাতে আসলে ডিভাইড পার্টটা হয়, যে মাঝ বরাবর ডিভাইড করা, আর মার্জ এই ফাংশনটাতে আমাদের আসলে কম্বাইনের পার্টটা হয়। তো প্রথমে আসি মার্জ সর্ট। এইখানে আসার আগে আমাদের থিওরি থেকে আমরা আরেকবার বলি যে আমরা একটা অ্যারে নিচ্ছি, যত সময় না পর্যন্ত সংখ্যাগুলা সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টে ভাগ না হচ্ছে আমরা মাঝ বরাবর ডিভাইড করতেছি। এই হচ্ছে আমাদের কাজ। অ্যারেটা হচ্ছে এ, ওই অ্যারের স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে পি, ওই অ্যারের এন্ডিং ইন্ডেক্স হচ্ছে আর। একটা অ্যারের স্টার্টিং ইন্ডেক্স দেওয়া আছে, এন্ডিং ইন্ডেক্স দেওয়া আছে, ওই অ্যারেটার একটা এলিমেন্ট আছে না বেশি আছে, এটা আমরা বুঝবো কিভাবে? স্যার প্রশ্নটা বুঝে নেন। তোমাকে একটা অ্যারে দেওয়া হলো, লেন্থ বলা হয় না, কিন্তু বলা হচ্ছে এই অ্যারেটার স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে এত আই, আর এন্ডিং ইন্ডেক্স হচ্ছে এত যে, ওই অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে তুমি বুঝবা কিভাবে? জে মাইনাস ওয়ান। যে জে মাইনাস আই আর কি। এখন আমি যদি বলি আই ইকুয়াল ইকুয়াল জে, তার মানে কি একটাই ভ্যালু আছে। এখন সো পি হচ্ছে আমাদের স্টার্টিং ইন্ডেক্স অ্যারেটার, আর আর হচ্ছে আমাদের এন্ডিং ইন্ডেক্স অ্যারেটার। এখন যত সময় পর্যন্ত পি লেস দেন আর, তার মানে বোঝায় এখানে মোর দেন ওয়ান এলিমেন্ট আমাদের কাছে এখনো আছে। তাহলে একের বেশি এলিমেন্ট থাকলে আমাদের কি করতে হবে? একটা মিড পয়েন্ট বের করতে হবে। আমরা বাইনারি সার্চের নিয়ম থেকে জানি মিড পয়েন্ট বের করতে হয় কিউ ইকুয়াল টু পি প্লাস আর ডিভাইডেড বাই 2, জাস্ট ফ্লোর ফাংশন ইউজ করা। এটা কেন করা? কারণ সবসময় তো উদাহরণে যেমন এখানে 8টা নাম্বার দেওয়া আছে, সবসময় তো 8টা থাকবে না, 7টা থাকতে পারে, তখন আর কি কোনো ভাষায় 4টা কোনো ভাষায় 3টা যাবে। সো কিউ বের করলাম। যেমন তোমাদের যদি একটা অ্যারে দেওয়া থাকে যার স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 1, এন্ডিং অ্যাড্রেস হচ্ছে 8, তাহলে আমরা মিড পয়েন্ট কত পাবো? 4। 8 প্লাস 1 ডিভাইডেড বাই 2 মানে 4 পাবো। এখন আমাদের ডিভাইডটা এমন হবে 1 থেকে 4 আর 5 থেকে 8, ঠিক আছে? এখন এইটা তো আসলে বারবার রান করা সম্ভব না, এখানে আমি একটা রিকারশনের কাজ করতেছি। কিভাবে? আমরা জানি মার্জ সর্টের মধ্যে যদি কোনো অ্যারে এবং তার স্টার্টিং এবং এন্ডিং অ্যাড্রেস পাঠাই, ওই ফাংশনটা মিড পয়েন্ট বের করে ভাগ করে দিই। এখন আমরা সেম মার্জ সর্ট ফাংশনটাকে আবার কল করব এ দিয়ে। এখানে যেমন পি এবং আর আসছিল, এর বদলে আমরা দুই ভাগ করে পাঠাবো, পি এবং কিউ, কিউ প্লাস 1 ইন্টু আর। তার মানে আমরা যদি 4 পাই আমাদের উদাহরণ হিসাবে, তাহলে আমরা কল করব এ 1 4, 1 থেকে 4 একটা পার্ট, আর এ 5 8, 5 থেকে 8 হচ্ছে আরেকটা পার্ট। সো 4 4 এর মতো যাবে, সে আবার
1 আর 4 এর মাঝখানে যা আসে সেই বরাবর ভাগ হবে। 5 থেকে 8 আলাদাভাবে যাবে, তাহলে 8 5 কত আছে 13, মানে 6, তাহলে 5 6 একটা হবে, 7 8 একটা হবে, সে তার মতো ভাগ হতে থাকবে। ওরা ওদের মতো ভাগ হতে থাকবে যত সময় না পর্যন্ত পি ইকুয়াল ইকুয়াল আর হয়। ঠিক যেই ফাংশনের ক্ষেত্রে পি ইকুয়াল আর হয়ে যাবে সে থেমে যাবে। আর রিকার্শনের সিস্টেমটা এরকম, ওর মতো থেমে যাক, এটা এত বেশি চিন্তা করা যায় না। সো এইভাবে চলতে থাকবে। আর আমরা এইটা প্রথমে একটা কথা বলছিলাম যে ঠিক যত সময় পর্যন্ত এই পাশে ডিভাইড হবে ঠিক সেম অ্যামাউন্ট এই পাশে আবার মার্জ হবে। So, এই ফাংশনগুলো যতবার কল হচ্ছে তার সাথে সাথে আমরা একটা মার্জ ফাংশনও কল করে রাখতেছি। কিভাবে? এ পি কিউ আর দিয়ে, মানে কোন বরাবর ডিভাইডটা হয়েছিল সেই বরাবর, যেন পরের বার পি থেকে কিউ আর কিউ প্লাস 1 থেকে আর এই দুইটা অ্যারেকে নিয়ে এসে কম্বাইন করতে পারে। আর রিকার্শনের একটা সুবিধা হচ্ছে এ কিন্তু পি কিউ নিয়ে কাজ করতেছে, কিন্তু এই মার্জটা যদি 5 বার কল হয় ওই 5টা ফাংশনের পি এবং 5টা ফাংশনের কিউ কিন্তু আলাদা। দ্যাট মিনস ওখানে পি এর 5টা ভার্সন আছে, কিউ এর 5টা ভার্সন আছে। এই কাজটা অপারেটিং সিস্টেম নিজে সামাল দিবে যে কোন পিটা কোন মার্জের সাথে গেছে। এইখানে আমাদের আসলে ওই যে কি বলে এটাকে স্ট্যাকের কাজগুলো আসে। যেমন এই মার্জর 3 নাম্বার লাইনের মার্জর যত সময় পর্যন্ত পুরোপুরি শেষ না হবে তত সময় পর্যন্ত কিন্তু 4 নাম্বার লাইনে আসে না। নরমাল সি এর নলেজ কি করতে থাকে, এই মার্জরটা স্ট্যাকে জমা হতে থাকে। সেম ভাবে এই মার্জ ফাংশনটা যত সময় পর্যন্ত 3 আর 4 নাম্বার লাইন ইফ কন্ডিশনের মধ্যে পড়ে শেষ না হবে তত সময় পর্যন্ত 5 নাম্বার লাইনটা স্ট্যাকে জমা হতে থাকবে। সবার আগে জমা হবে এ, পি মানে 1 4 এবং 8, একেবারে প্রথম ফাংশনটা স্ট্যাকে সবার নিচে থাকবে। তার উপরে জমা হবে হচ্ছে এ 1 2 4, মানে 1 থেকে 4 যেটা ভাগ হয়েছে ওইটা এভাবে জমতে থাকবে। যখন একেবারে সব শেষ হয়ে যাবে 3 আর 4 নাম্বার লাইন, তখন মার্জ ফাংশনটা এক্সিকিউট হওয়া শুরু করবে এবং যেহেতু স্ট্যাকে হচ্ছে রিভার্স অর্ডার, সবার পরে যেটা ভাগ হয়েছিল সিঙ্গেল এলিমেন্ট গুলা সেই মার্জ ফাংশন গুলো এখন কাজ করা শুরু করবে। বুঝতে পারছো নাকি উপর দিয়ে চলে গেছে? তার উপরে স্যার। আচ্ছা, এই উল্টা কিভাবে হচ্ছে যদি বুঝতে না পারো তাহলে একটা ছোট্ট উদাহরণ আমি মুখে বলে দিচ্ছি, বাসায় তো সবাই আসতে পারো, ক্লাস শেষে সি প্রোগ্রামে রান করে দেখবা। সেটা হচ্ছে তুমি একটা ফাংশন কল করবা সাপোজ এন দিয়ে, ভিতরে প্রিন্ট করবা মাইনাস মাইনাস করবা, আর ইফ কন্ডিশন দিয়ে ইফ এন গ্রেটার দেন 0 ওই ফাংশনটাকে এন মাইনাস 1 দিয়ে আবার কল করো, ঝামেলা শেষ। মনে করো ফাংশন ইন্টিজার এন প্রিন্টএফ এন ইফ এন গ্রেটার দেন 0 ফাংশন এন মাইনাস 1 দিয়ে আবার কল করো, এইভাবে কাজ করবে। শুধুমাত্র একবার চেক করে দেখবা যে প্রিন্টএফটা ইফ কন্ডিশনের আগে দিলে কি প্রিন্ট হয় আর প্রিন্টএফটা ইফ কন্ডিশনের পরে দিলে কি প্রিন্ট হয়। এই দুইটা জিনিস একটু চেক করে আসবা। তুমি কি কোশ্চেন বুঝতে পারছো তুমি কি করতে বলছি? জি স্যার, বুঝতে স্যার। আচ্ছা, এটা চেক করে আসবা, এসে বলবো পরের দিন কি হচ্ছে। এখন একটু বিশ্বাস করে রাখো যে মার্জ ফাংশনটা কাজ করা শুরু করবে উল্টা দিক দিয়ে, যে যেইখানে সিঙ্গেল এলিমেন্টে ভাগ হয়ে গেছে সবার আগে সেইগুলো আসবে। যেহেতু মার্জটা পরে কল করা হচ্ছে, আগে কল করা হলে ওইটা আগে আসবে, এটা রিকার্শনের নিয়ম। এখন আসি মার্জ ফাংশন, কমপ্লিকেটেড দেখতে বাট কাজ কম করা ফাংশন। আমরা যদি একটু ইকুয়েশন থেকে এখান থেকে আসি, আমরা জানি এইগুলা কম্বাইন হতে হতে উপরের দিকে উঠতেছে। আমি এই সিঙ্গেল গুলা বলে সময় নষ্ট করবো না, আমি ধরে নিচ্ছি যে আমার শর্ট হতে হতে উপরের দিকে আসছে। আসার পরে লাস্ট লাইনটা কিভাবে কাজ করে আমি সেটা তোমাদেরকে দেখাই। একটা এলিমেন্ট নিয়ে আসলে বোঝানোর কোনো মানে হয় না, সো আমি ধরে নিচ্ছি আমরা এখন এই পর্যায়ে আছি। এই দুইটা অ্যারেকে কিভাবে কম্বাইন করা হয় দেখি। এইটাকে যদি কম্বাইন করা হয়, এই অ্যারেটার জন্য মার্জ ফাংশনটা হচ্ছে এ মানে পুরাটা, মার্জ ফাংশনটা আমরা আরেকবার যাই, পি কিউ আর। সো পি এর ভ্যালু হচ্ছে 1, মানে প্রথম ইন্ডেক্স, কিউ হচ্ছে এই ইন্ডেক্সটা, তাহলে এটা যদি 1 হয় 2 3 4,
তাহলে পি হচ্ছে 1, কিউ হচ্ছে 4, আর আর হচ্ছে 8। সো মার্জ ফাংশন এইটা জানে যে আমাকে এখন এ অ্যারেটার 1 থেকে 4 এবং 5 থেকে 8 এই দুইটা পার্টকে মার্জ করতে হবে, এবং সে অলরেডি এটাও জানে যে এই দুইটা পার্ট অলরেডি সলভ, কারণ নিচ থেকে হয়ে আসছে সিঙ্গেল সিঙ্গেল ভাবে। এখন তাহলে আমরা দুইটা পার্টের আগে লেন্থ বের করি। সো n1 হচ্ছে লেফট সাইডের লেন্থ, তাহলে কিউ মাইনাস পি প্লাস 1। লেফট সাইডের লেন্থ আসলে কত ছিল? 4, তাই তো? 1 2 3 4। জি স্যার। আর আমরা ধরে নিছি পি এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু 4, আর এর ভ্যালু 8। এটা একটু মাথায় রাখো। তাহলে কিউ মাইনাস পি প্লাস 1 কত হয়? 4 মাইনাস 1 প্লাস 1 মানে 4। লেন্থ 4 পাওয়া যাবে, তাই তো? এখন এই প্লাস 1 করার আসলে দরকার কি? দরকার হচ্ছে একটা অ্যারে যদি 1 থেকে শুরু হয় 5 এ শেষ হয়, তাহলে ওই অ্যারের লেন্থ আসলে কত? 5, তাই না? কিন্তু আমরা যদি 5 মাইনাস 1 করে আমাদের দেখায় 4, কারণ এক পাশেরটা বাদ যায়। সো আমরা এখানে প্লাস 1 করছি। n1 এর ভ্যালু হচ্ছে 4, এটা হচ্ছে লেফট সাইডের অ্যারের লেন্থ। সেম ভাবে আমাদের n2 বের করতে হবে, সেটা হচ্ছে রাইট সাইডের অ্যারের লেন্থ। রাইট সাইড বলতে আমি বলতেছি হচ্ছে এই অ্যারেটার লেন্থ কত। সো আমি যদি কিউ আর মাইনাস কিউ করি, আর হচ্ছে 8, কিউ হচ্ছে 4, সো আমাদের আসছে 4। কেউ বলতে পারো স্যার এখানে প্লাস 1 নাই কেন? কারণ হচ্ছে আমাদের লেফট সাইডের অ্যারেটা আসলে শুরু হচ্ছে কিউ প্লাস 1 5 থেকে। সো আমরা প্লাস 1 বাদ দিয়ে এটা লিখছি। সো আমরা এখানে 4 পাচ্ছি, এখানে 4 পাচ্ছি। এখন আমাদের নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কাজ আছে। এখানে আমাদের লেফট সাইডের জন্য একটা অ্যারে, রাইট সাইডের জন্য আরেকটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, কারণ এখনো পর্যন্ত এ অ্যারের মধ্যেই ডাটাগুলো আছে। আমরা যেটা করব, এ অ্যারে থেকে ডাটাগুলো টেম্পোরারিলি দুইটা আলাদা আলাদা অ্যারেতে নিয়ে আসবো, দেন কম্বাইন করে আবার এ অ্যারেতে রাখবো। বুঝতে পারতেছো? দুইটা সেপারেট অ্যারে ডিক্লেয়ার করবো, লেফট এবং রাইট। এ অ্যারে থেকে ডাটাগুলোকে লেফটের পাটা লেফটে নিয়ে আসবো, রাইটের পাটা রাইটে নিয়ে আসবো, দেন সর্ট করে আবার এতে ইনপুট করবো। এর জন্য একটা লেফট অ্যারে ডিক্লেয়ার করছি যার লেন্থ হচ্ছে n1 প্লাস 1, লেফট থেকে এক বেশি। রাইটেও করতেছি n2 প্লাস 1, একটা করে বেশি। লেফট অ্যারের মধ্যে কাজ হচ্ছে যে এই চারটা ভ্যালুকে এল অ্যারেতে নিয়ে যাওয়া, এই চারটা ভ্যালুকে আর অ্যারেতে নিয়ে যাওয়া। সো আমরা যদি সিম্পলি একটা লুপ রান করি, i is equal to 1 থেকে n, n1 যেটা হচ্ছে লেফট সাইডের লেন্থ, তাহলে l i is equal to হবে হচ্ছে a, কারণ a অ্যারে থেকে আসতেছে p প্লাস i মাইনাস 1। p প্লাস i কারণ কি? কারণ a এর p থেকে শুরু হচ্ছে। p যে সবসময় 1 থেকে শুরু হবে, এক নম্বর ইন্ডেক্স থেকে শুরু হবে তা কিন্তু। এইটা যখন আমরা করে আসছিলাম তখন p ছিল 5। সো এই 5টা এল এর অন পজিশনে যাচ্ছে। সো আমরা p প্লাস 1 মাইনাস 1, আর আর এ যাচ্ছে 1 থেকে n2, আর j ইজ ইকুয়াল টু আমরা লিখতেছি q প্লাস j। দ্যাট মিন্স এই ক্ষেত্রে a 6, সরি q হচ্ছে 4, a 5 যাবে আর 1 এ, a 6 যাবে আর 2 তে, মানে এই পার্টটাকে আমরা আর এ নিয়ে আসলাম। সো আমাদের কাছে এখন দুইটা অ্যারে আছে, দুইটা সর্টেড অ্যারে এল এবং আর। এই দুটাকে আমরা কম্বাইন করে এখন এ তে নিয়ে যাব। এল অন এর লেন্থ হচ্ছে n1, আর আর এর লেন্থ হচ্ছে n2। আর এল এবং আর এর আমরা যে দুইটা এক্সট্রা জায়গা রাখছিলাম এক বিট করে, একটা ইন্টিজার ভ্যালু, ওই দুইটা জায়গাতে আমরা n1 প্লাস 1 একটা ইনফিনিট ভ্যালু রাখছি, n2 প্লাস 1 আরেকটা ইনফিনিট ভ্যালু রাখছি। এইটার কাজ হচ্ছে সেন্টিনাল ভ্যালু বলে। কিভাবে কাজ করে আমরা যদি উদাহরণে আবার ব্যাক করি, খেয়াল করে দেখো। এই সময় 43 আসছি, তাই তো? এখন এই 43 সাথে কম্পেয়ার করে কিন্তু এক এক করে 18, 26, 32 সব চলে গেছে। এখন মনে করো এখানে 43 না হয়ে এখানে 23 আসলো, তখন আমাদের আসলে কি হতো? এই অ্যারেটা কিন্তু শেষ হয়ে যেত, তাই না?
শেষ হয়ে স্যার। গেলে আমাদের এখানে 26 আসতো, 32 আসতো, আমাদের বারবার খেয়াল রাখতে হতো ইফ এই ইয়ারে শেষ হয়ে গেছে তাহলে এই ইয়ারে থেকে সবকিছু দিয়ে দাও। তার বদলে আমরা যদি এই 43 এর পরে একটা বড় কোনো ভ্যালু দিয়ে রাখি তাহলে অটোমেটিক ওর সাথে কম্পেয়ার হয়ে এই ইয়ার এগুলো চলে যাবে। মানে আমার ওই এক্সট্রা ইফ এলস কন্ডিশনটা দরকার নেই। এই জন্য এই ইয়ারের শেষে একটা ইনফিনিট টাইপের ভ্যালু, এই ইয়ারের শেষে একটা ইনফিনিট টাইপের ভ্যালু দিয়ে রাখা হয়, যেন অ্যারেটা কোনো কারণে বাউন্ড পার হয়ে গেলেও অটোমেটিক বাকিগুলো চলে আসে। অনেকগুলা ইফ এলস কন্ডিশন চেক করার দরকার পড়ে না যে অ্যারে শেষ হয়ে গেছে কি যায়নি। সো এটা দিলাম I is equal to 1, j is equal to 1, simple loop control variable। এখন a অ্যারেতে আমাদের নতুন করে আবার ইনপুট দিতে হবে। এখানে কম্বাইন করতেছি কি আমরা দুইটা অ্যারেকে, একটা p থেকে q, একটা q প্লাস 1 থেকে r। এই দুইটা অ্যারেকে যদি আমরা কম্বাইন করি তাহলে যে রেজাল্ট অ্যারে বের হবে ওই রেজাল্ট অ্যারে ওপেনিং ইনডেক্স কত থাকবে আর এন্ডিং ইনডেক্স কত থাকবে। আমরা দুইটা অ্যারেকে কম্বাইন করতেছি, একটা অ্যারে শুরু হচ্ছে p তে শেষ হচ্ছে q এ, অন্য একটা অ্যারে শুরু হচ্ছে q প্লাস 1 এ শেষ হচ্ছে r এ। এই দুইটা অ্যারেকে যদি আমরা কম্বাইন করি কম্বাইন্ড অ্যারের স্টার্টিং অ্যাড্রেস কি হবে আর এন্ডিং অ্যাড্রেস কত হবে। যদি p থেকে q এবং q প্লাস 1 থেকে r হয় তাহলে অবশ্যই p থেকে r পর্যন্ত হবে, তাই না? জি স্যার। আমরা সেই লুপটা রান করতেছি যে p থেকে r, এক্সট্রা কোনো লুপ চলবে না, ঠিক যেই কটা সেই কটা। স্যার এটাকে কম্বাইন করা দুইটাকে জোড়া লাগানোর জন্য স্যার। এইখানে আসলে দুটাকে জোড়া লাগানো হচ্ছে 12 নম্বর লাইন থেকে। এইখানে আসলে আমাদের এই যে জোড়া লাগানোর কাজটা করতেছি। এখন p থেকে r পর্যন্ত লুপ চলবে আমাদের, এটা ফিক্সড। এখন p পজিশনে কে বসবে, আইদার লেফট এর সবার প্রথমেরটা অথবা রাইট এর সবার প্রথমেরটা, কারণ দুটা সর্টেড আমরা আগে থেকে জানি। i এবং j 1 করা, যদি li লেস দেন আর জে হয় তাহলে নিশ্চয়ই p পজিশনে li বসবে। সো আমরা এটাই বলতেছি a k ইজ ইকুয়াল টু li, আর k হচ্ছে ওই লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল। আর li যদি বসে তাহলে i প্লাস প্লাস হচ্ছে, আর এইটা যদি ফলস হয় দ্যাট মিন্স আর জে যদি ছোট হয় তাহলে এই ক্ষেত্রে যে জে বসবে আর জে প্লাস প্লাস হবে। এই হচ্ছে আমাদের কাহিনী। আমরা এল অ্যারে এবং আর অ্যারের সবচেয়ে সামনে দুটো নাম্বার কম্পেয়ার করব। যদি এল ছোট হয় তাহলে এর শুরুতে যে এল বসবে আই প্লাস প্লাস, যদি আর ছোট হয় তাহলে এতে যে আর বসবে জে প্লাস প্লাস। এইভাবে জাস্ট এই ক্ষেত্রে 4 4 8 বার লুপটা চলবে, আমরা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের মার্জ সর্টের পুরো জিনিসটা এখানে আরেকবার ব্যাখ্যা করা আছে ইনডেক্স দিয়ে, এটা তোমরা দেখে নিতে পারো কিভাবে ভাগ হচ্ছে। আর মার্জ সর্টের কমপ্লেক্সিটি হচ্ছে n log n, বেস্ট ওয়ার্স্ট এভারেজ কোনো কিছুই করে না, কারণ এখানে যাই দাও না কেন সে পুরাটাকে আগে ডিভাইড করে দেন পুরাটাকে আবার মার্জ করে, সর্টেড দিলেও করে না সর্টেড দিলেও করে। সো এটা হচ্ছে n log n লেভেলে কাজ করে, যেটা অন্য যতগুলো সর্ট আমরা এখনো করছি সবার ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি থেকে ভালো। বেস্ট কেস হয়তো অনেকের ভালো আছে, মার্জ হচ্ছে ওভারঅল সব দিক দিয়ে ভালো।